দিল্লি বিস্ফোরণের এবার আঁচ গিয়ে পড়লো আসামে। আমরা দেখেছিলাম দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কিভাবে এই ডাক্তারদের তৈরি টেরর মডিউল নেটওয়ার্কের মাথায় বসেছিলেন এক মৌলভী, এবং সেই মৌলভী ধর্মচর্চার আড়ালে দিনের পর দিন র্যাডিক্যালাইজড করার কাজ করে গেছেন এই ডাক্তারদের। এমনকি সেই মৌলভী জয়সি মোহাম্মদের সঙ্গে সরাসরি যুক্ত। সেই মোহাম্মদ ইরফান আসলে ভারতকে ভাঙার চক্রান্ত করছিলেন, এবং ভারতের বিপক্ষে এই ঘৃণ্য চক্রান্ত যে করছিলেন তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। আর এবার এক মাদ্রাসাকে আক্রমণের মুখোমুখি পড়তে হলো আসামে সেই ভারত বিরোধী কাজ করার জন্য। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ক্ষুব্ধ জনতা মাদ্রাসাকে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে, কারণ দিনের পর দিন সেই মাদ্রাসার বিপক্ষে অভিযোগ ছিল যে ধর্মচর্চার আড়ালে শিক্ষা দেওয়ার নামে তিনি ভারত বিরোধিতা বাচ্চাদের মননে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। আজকে আসাম থেকে যে খবর এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে মোহাম্মদ সালিমউদ্দিন সেই ব্যক্তির নাম যিনি এই মাদ্রাসার মাথায় ছিলেন, এবং তিনি নাকি সেই মাদ্রাসাটি তৈরি করেছিলেন গভর্নমেন্টের কোনো পারমিশন ছাড়া, অর্থাৎ কোনো গভর্নমেন্ট রেকগনাইজেশন ওই মাদ্রাসায় ছিল না। এমনকি অভিযোগ এটাও করা হয়েছে যে মাদ্রাসাটি যেখানে তৈরি হয়েছিল তা কিন্তু গভর্নমেন্টের জমি, অর্থাৎ কোনো লিগাল ডকুমেন্ট কিংবা লিগাল প্রসিডিং সেই মাদ্রাসা তৈরি করতে সাহায্য করেনি, এবং পুরোটাই ইললিগালি তিনি তৈরি করেছিলেন। এবং আজকে ক্ষুব্ধ জনতা সেই মাদ্রাসার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেই মাদ্রাসাকে কিন্তু ভেঙে দেওয়া হয়। জনতার সঙ্গে বজরং দলের কিছু সদস্য মিলেছিলেন, ফলে সব মিলিয়ে আজকে পরিস্থিতিটা এক ভয়ানক আকার ধারণ করলো আসামে। এবার বারবার এই মাদ্রাসাগুলো কেন ভারত বিরোধিতার আঁকড়া হয়ে উঠছে সেই প্রশ্ন কিন্তু সমাজে বিভিন্ন স্থান থেকে এবার উঠতে শুরু করেছে। দেখুন, যে ঘটনা দিল্লি বিস্ফোরণে ঘটেছে তার লিঙ্ক আমরা জম্মু কাশ্মীরের সঙ্গে কানেক্ট করতে পারি, আমরা ফরিদাবাদের সঙ্গে কানেক্ট করতে পারি, কিন্তু তারপরে দেশ জুড়ে ভারতের গোয়েন্দারা বিভিন্ন রাজ্যে যেভাবে মাদ্রাসাদের নেটওয়ার্কগুলোকে এক্সপোজ করছেন এবং সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছেন তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ সমস্ত মাদ্রাসার বিপক্ষেই প্রায় অভিযোগ ফরেন ফান্ডিংয়ে ভারত বিরোধিতা করার গুরুত্বপূর্ণ পরিকল্পনা সেখান থেকে হয়। যাই হোক, আজকে আসামে এই ধরনের নজিরবিহীন দৃশ্য আমরা দেখেছি। পাশাপাশি আসামের পক্ষ থেকে এক অভূতপূর্ব এবং নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি ব্লাস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের বিপক্ষে আসাম পুলিশ কিন্তু কড়া অ্যাকশনে ঝাঁপিয়ে পড়েছে। প্রায় 21 জনকে ডিটেইন করা হয়েছে এবং 100টির বেশি ফেসবুক পোস্ট বা প্রোফাইল কড়া নজরদারিতে কিন্তু রাখা হয়েছে। আমার মনে হয় দেশের মধ্যে এই প্রথম একটি রাজ্য এবং শেষ একটি রাজ্য যারা দিল্লি বিস্ফোরণকে নিয়ে এই ধরনের পোস্টের বিপক্ষে আইনত ব্যবস্থা নিলেন। কিছুদিন আগে এই আসামের একজন পোস্ট করেছিলেন যে বিহার ইলেকশন ইজ কামিং সুন বা ইলেকশন ইজ কামিং সুন, এই ধরনের পোস্ট তিনি করেছিলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যেহেতু বিহার ইলেকশন চলে এসছে তার জন্য দিল্লি ব্লাস্টটি ইচ্ছাকৃত করানো হয়েছে, অর্থাৎ আত্মঘাতী ষড়যন্ত্র বলে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কে। এবার দেখুন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, আমিও যাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মিশি তারা অন্য রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে। কেন্দ্রে বিজেপি সরকার আছে বলে সরকারের সমস্ত কিছুকে সমর্থন করতে হবে সে মাথার দিব্যি কেউ দেয়নি, কিন্তু যে বিস্ফোরণে সরাসরি ভারতের বিপক্ষে বিদেশি শক্তি ষড়যন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যে বিস্ফোরণে জৈশি মোহাম্মদের মতো গুরুত্বপূর্ণ জঙ্গি গোষ্ঠীর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, যে বিস্ফোরণ কাণ্ডে তুরস্ক এবং বাংলাদেশ লিঙ্ক সুস্পষ্ট হয়ে যাচ্ছে, যে বিস্ফোরণে দিনের পর দিন ফরেন ফান্ডিং এর গল্প এস্টাবলিশড হয়ে যাচ্ছে, সেই বিস্ফোরণকে নিয়ে আপনি রাজনীতি করতে গিয়ে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন শুধুমাত্র আপনি বিজেপি বিরোধী বলে, এই তত্ত্ব বোধহয় দেশ বিরোধিতারই সমান। এবং আসামের পুলিশ এবার এই ঘটনার পদক্ষেপে বা পাল্টা দিতে গিয়ে 21 জনকে ডিটেন করেছেন যারা দিল্লি বিস্ফোরণ নিয়ে অত্যন্ত খারাপ মন্তব্য সোশ্যাল নেটওয়ার্কে করেছেন। দেখুন, সোশ্যাল নেটওয়ার্কে যে যা ইচ্ছা লিখতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হলো পৃথিবীর সমস্ত কিছু নিয়ে রাজনীতি করব এবং দলীয় রাজনীতির সংকীর্ণ বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারবো না, এটা কিন্তু অত্যন্ত ভয়ানক প্রবণতা। বিহার নির্বাচন আসছে, সেই নির্বাচনে কি হবে কি হবে না তা
তা আমরা দেখেছি, অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। কিন্তু দিল্লি বিস্ফোরণের সাথে বিহার নির্বাচনকে ইন্টারলিঙ্ক করে দেওয়া, সেটা কি বাস্তববাদী একটা চিন্তাধারা? আমি জানি না। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমাদের রাজ্যে যেভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, আমরা ধারাবাহিকভাবে সমালোচনা করেছি এবং এখনো করছি। অনেকে কমেন্টে বলেন আমি কেন রাজ্যের বিষয় নিয়ে কিছু বলি না। তারা শিবম দাস চ্যানেলটি দেখবেন ধারাবাহিকভাবে এই প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, মানে চাল চুরি, বালি চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু নিয়ে আমরা ইন্টারভিউ করি, প্রতিবাদ করি। কিন্তু বাক স্বাধীনতার নাম করে আমি দেশের বিপক্ষে এমন একটি কথা বলবো যে কথাটি আন্তর্জাতিক মহলের হাতিয়ার হয়ে যাবে, সেটা হয়তো কাম্য নয়। মনে রাখবেন, এখন কিন্তু ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। শুধুমাত্র ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে কমানোর জন্য, দমিয়ে রাখার জন্য বিশ্বের বহু বড় শক্তি ভারতকে থামানোর চেষ্টা করছে। অর্থাৎ আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বিদেশি একটা শক্তির কাছে কিন্তু অস্ত্র হতে পারে কিছু ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু আসাম পুলিশ রুখবার চেষ্টা করছেন এবং 21 জনকে কিন্তু ডিটেন করেছেন। এবার বিদেশি যোগের কথা আমি বললাম দিল্লি ব্লাস্টকে কেন্দ্র করে। আজকে ভারতের গোয়েন্দা দপ্তরও কিন্তু সেই একই কথা, একই তথ্য পেয়েছেন। ডক্টর শাহিন, যিনি এই পার্টিকুলার দিল্লি ব্লাস্টে সকলের আগে ধরা পড়া মহিলা ডাক্তার, এবং তার ভাই ডক্টর পারভেজ, তারা কিন্তু ফ্রিকুয়েন্টলি বিদেশে গেছেন এবং তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক এবং মালদ্বীপসের যোগ পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যে রেগুলার বিদেশে যেতেন, তারা কি তাহলে কোনো ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির গুপ্তচর? এই প্রশ্ন কিন্তু সকলের আগে উঠতে শুরু করেছে। 2013 থেকে 2014 এই 2টি বছর ডক্টর শাহিন কিন্তু সৌদি আরবে ছিলেন এবং ডক্টর পারভেজ 2016 সালে মালদ্বীপসে ছিলেন। তারা কোথায় চাকরি করতেন, তাদের এমপ্লয়মেন্ট ডিটেলস, তাদের ব্যাংক ট্রানজাকশন, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখন। ফলে সব মিলিয়ে বিদেশের সঙ্গে দিল্লি ব্লাস্টের সম্পর্ক যে কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে, তা কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর ভীষণ মাত্রায় মনে করছেন। আর এখানে একদল ভারতীয় সে দিল্লি ব্লাস্টকে সরকারের আত্মঘাতী ষড়যন্ত্র বলছেন এবং ভারত বিরোধিতাকে তারা নিজের মতো করে রাজনৈতিক অ্যাঙ্গেলে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং সমাজকে ডিস্টেবিলাইজ করতে চাইছেন, যা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।